আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথা দিয়েছিলাম রাত 10টায় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কথা রাখতে পেরেছি, সুস্থতার সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন কথা বলবো আজকে খাদ্য সামনে আসন্ন খাদ্য অধিদপ্তর যে পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষার উপরে আমরা বিগত সালের কিছু প্রশ্ন সমাধান দেখব। সেই সাথে হচ্ছে আলটিমেটলি আপনার কি বলে হচ্ছে আমরা একটু এখান থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করব। এখন অনেকেই বলে থাকেন সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে পড়াই বা আমাদের এই দক্ষতাগুলো কিভাবে আসে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, দক্ষতা আসলে আসার বিষয় না, দক্ষতা হচ্ছে পরিশ্রম বা কি বলে সাধনার বিষয়। দক্ষতা এমনি এমনি আসে না, দক্ষতাকে আনতে হয়। যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বা যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্যে কথাটা বলা, যে কোনো পরীক্ষা আলটিমেটলি হচ্ছে মানে অংশ নেওয়ার আগে আপনার উচিত হবে সেই পরীক্ষা বিষয়ে বিগত সালের বেশি না 5টা প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন, তাহলেই দেখবেন হচ্ছে তার আদ্যপান্ত আপনার জন্য একটা ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ প্রশ্নের ধরনটা কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে। সো সেই জায়গা থেকে হচ্ছে একটা প্রশ্ন সমাধান ক্লাস আমরা করব 21 সালের একটা খাদ্য উপপরিদর্শক এই পোস্টে মেবি, এবং ইংলিশের 25টি প্রশ্ন থাকবে, সেটা আমরা সমাধান করব। এবং আমি এই প্রশ্নগুলো সাজাতে গিয়ে দেখেছি প্রশ্নগুলো যে খুব বেশি হাইফাই লেভেলের প্রশ্নগুলো, যে খুব বেশি মনে করেন একদম অ্যাকিউট লেভেলের বিষয়গুলো এমন না, খুবই মনে করেন সাধারণ এবং মামুলি লেভেলের প্রশ্ন আসবে আপনাদের। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আমরা আজকে। সো ক্লাসের শুরুতে যেটা হচ্ছে সবিনয়ে মানে অনুরোধ জানাচ্ছি, একটু জানাতে হবে যে কামনা পারভিন বোন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, ট্যাগ করে দিতে হবে। আর বিফোর গোয়িং টু স্টার্টিং দ্য ক্লাস একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। মুন্নি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আসেন প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আর দেরি না করে হচ্ছে আমরা একটু শুরু করে দিই। 1 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি, অর্থাৎ এখান থেকে মূলত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে। ডিড ইউ, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ইয়েস দেখতে পাচ্ছেন, থ্যাংকস এ লট। সাইমা শান্তা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইনকমপ্লিট ইকুয়েশন, ওয়ালাইকুম আসসালাম। একটু প্রিয় বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিতে হবে, একটু ট্যাগ করে দিতে হবে, ইনশাআল্লাহ এই ধারাবাহিক সেশনগুলো চলবে। আচ্ছা, এবার আলটিমেটলি আমাকে একটু জানাবেন, সেটা হচ্ছে ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল, ভালো করে খেয়াল করে দেখেন। আলটিমেটলি আমি যদি এই বাক্যটা, এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স, যেখানে জানতে চাওয়া হয়েছে হচ্ছে আলটিমেটলি আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো ডিফিকাল্টির সাথে আমার মনে হয় ডিফিকাল্টির পরে ভার্বের সাথে আইএনজি হবে না, ডিফিকাল্টির পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কোনো সুযোগ নাই, কেননা ডির হচ্ছে এখানে একটা ভার্ব আছে অক্সিলারি, হ্যাভ এখানে আরেকটা ভার্ব আছে। সো দেয়ার ইজ নো চান্স ইন ডিফিকাল্টির সাথে আসলে কোনোভাবেই আলটিমেটলি ভার্বের বেস ফর্ম হবে না। ডিফিকাল্টির সাথে মনে হয় টু হয় না, আমার যতটুকু ধারণা ডিফিকাল্ট টু, ইট ইজ ডিফিকাল্ট টু সলভ, ইট ইজ ডিফিকাল্ট টু সলভ, অর্থাৎ এটা খুবই কঠিন সমাধান করা। ডিফিকাল্ট টু, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এটা কাজে লাগবে, একটু কমেন্টসে জানাবেন ডিফিকাল্ট টু। সো আমার মনে হয় ডু ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং আ ভিসা, ভিসা পেতে তোমার কি, আর ইনটা প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, যেটা কিসের মতো কাজ করবে, জেরান্ডের মতো কাজ করবে। বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা ফেভার করবেন, একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন প্রিয় বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদেরকে। আপাতত অ্যাভেলেবেল বই নাই, বই থাকলে বলতাম আপনাদেরকে, বই অফার করতাম, যেহেতু বইয়ের হচ্ছে পাবলিকেশনে আপাতত বই নাই, সো এই জন্য আপাতত আপনাদেরকে বই অফার করছি না, মানবিক জায়গা থেকে যদি সম্ভব হয়, কারণ স্টুডেন্ট বেশি হলে ক্লাস নিতে খুবই ভালো লাগে। আচ্ছা, তাহলে একটু কমেন্ট করতে পারেন। ডিফিকাল্টের সাথে কিন্তু টু হয়, এটা ভালো করে মনে রাখেন, ডিফিকাল্ট টু ডিফিকাল্টি ইন, ডিফিকাল্ট টু ডিফিকাল্টি ইন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 2 নম্বর কি বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন। আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন, আপনাকে কারেক্ট নাউন জানতে বলতেছে, ভালো করে খেয়াল করে দেখেন। কিউট, কিউট শব্দটা আপনি জানেন, কিউট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিউট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো করে মাথায় রাখবেন, কিউট শব্দটা অ্যাডজেক্টিভ। অ্যাকিউট শব্দটা হচ্ছে অ্যাকিউট মানে হচ্ছে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাকিউট মানে খুব সূক্ষ্ম, ধারালো, তীক্ষ্ণ। অ্যাকিউট মনে করেন মেধা, অ্যাকিউট মনে করেন মেধাবী, অ্যাকিউট। ওকে,
অ্যাকিউট। এরপরে বলছে মিউট, এই মিউটটাও হলটে আলটিমেটলি হচ্ছে মনে করেন অ্যাডজেক্টিভ। মিউট বলি আমরা, মিউট করা বলি, এটা ভার্বও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি, ফ্লুট মানে হচ্ছে আপনার বাঁশি। সো ডেফিনেটলি অ্যান্সার হবে হচ্ছে আপনার ফ্লুট। ফ্লুট মানে কি বলেন? বাঁশি। আপনি কোশ্চিনের ধরন দেখেই বুঝতেছেন কোশ্চিন যে খুব বেশি আহামরি কঠিন, কোশ্চিন যে একদম পুরো কাঁপায় দেওয়া কোশ্চিন তা কিন্তু না, খুবই অর্ডিনারি, খুব অর্ডিনারি প্রশ্নই এসেছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমার। কেমন? মিউট শব্দের অর্থ নিশ্চুপ, এটা একটা অ্যাডজেক্টিভ। মিউট মানে নিশ্চুপ, এবং আলটিমেটলি আমরা টিভি রিমোট থেকে শুরু করে মিউট শব্দটা আমরা ইউজ করে থাকি। সো মিউট, নিশ্চুপ। আচ্ছা, এরপরে কি বলছে? ডেফিনেটলি অ্যান্সার সি। 3 নম্বরে ভালো করে খেয়াল করে দেখেন, হু রট দ্য নোবেল গ্রেট এক্সপেকটেশন। ও মাই গুডনেস, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ানো হয়, গ্রেট এক্সপেকটেশনের সাথে এস আছে, এটা হচ্ছে উপন্যাসের নাম। এবং আলটিমেটলি আপনারা জানেন ইংলিশ সাহিত্যে ভিক্টোরিয়ান পিরিয়ড বলে হচ্ছে একটা সাহিত্য যুগ আছে আপনার 1832 থেকে 1901, এবং এই যুগের একজন মহান উপন্যাসিক যার নাম হচ্ছে চার্লস ডিকেন্স। ওনার জীবন বাস্তবতা এবং নজরুলের জীবন বাস্তবতা অলমোস্ট সেম, এতটা স্ট্রাগলিং, এতটা মানে কি বলবো ফায়ার ফাইটিং, যা বলা বাহুল্য। অর্থাৎ এই চার্লস ডিকেন্স, যিনি হচ্ছে আলটিমেটলি জীবনের সন্ধানে অজানা এক শহর লন্ডনে আসলেন, তার জীবন বাস্তবতা এবং সেই লন্ডনের ফুটপাতে মানে বেড়ে ওঠা বাচ্চাটা একসময় হয়ে উঠল রানী ভিক্টোরিয়ার আমলে একদম গ্রেটেস্ট উপন্যাসিক, এটা আসলে বলাই বাহুল্য, পরিশ্রম ছাড়া সম্ভব না। সো জন মিল্টন প্যারাডাইস লস। আর শেক্সপিয়ারকে নতুন করে নিয়ে কথা বলার কিছু নাই। জর্জ বার্নার্ড শো ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, জর্জ বার্নার্ড শো, উনি হচ্ছেন আধুনিক যুগের। সো ডেফিনেটলি হচ্ছে চার্লস ডিকেন্স। ওকে, তার বিখ্যাত উপন্যাস আছে টেল অফ টু সিটিজ থেকে শুরু করে আরো কিছু বিখ্যাত উপন্যাস আছে। এরপরে কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন, গ্রিন আই ফ্রেজ। তাহলে একটা ফ্রেজ থাকতে পারে, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, গ্রিন আই আদাব স্যার, ভালোবাসা নেবেন, তুমিও ভালোবাসা নিও। গ্রিন আই মানে কি? ঈর্ষা। গ্রিন আই সবুজ, গ্রিন মানে হচ্ছে সবুজ, আই মানে আলটিমেটলি দেখবেন সবুজ চোখা, যার চোখ মনে করেন গ্রিন, খুব সুন্দর দেখতে, দেখলে কি হিংসা হয় না? অবশ্যই হিংসা হয়। তাহলে গ্রিন আই মানে আমরা বলতে পারি গ্রিন মুভমেন্ট না, সবুজ আন্দোলন, যেটা হচ্ছে আলটিমেটলি ব্লু ইকোনমি, অর্থাৎ আমাদের এখন বর্তমানে এই জলবায়ু মোকাবেলায় বলা হচ্ছে ব্লু ইকোনমি না, গুড আইসাইট না, গ্রিন গার্ডেন না, জিএলআরসি। এবং এটা হচ্ছে আলটিমেটলি মেয়েদের, আমার মনে হয়, জানি না, আচ্ছা বলেন তো একটা ভোট হয়ে যাক, কাদের জিএলআরসি বেশি, ছেলেদের না মেয়েদের? আমি একটু আপনাদের একটা ভোটের মাধ্যমে মতামত নেই, কাউকে না ইয়ে করি আর কি। হ্যাঁ, জিএলআরসি। গ্রিন আইটা মনে রাখেন এভাবে, কারো চোখ সুন্দর, আর এটা দেখলে অবশ্যই আপনার কি হবে, কি বলে হচ্ছে অবশ্যই আলটিমেটলি আপনার খারাপ লাগবে। সো বিনয়ের সাথে বলবো ক্লাসগুলো একটু ভালোবেসে শেয়ার করে দিবেন, একটু ফেভার করবেন, একটু হচ্ছে ট্যাগ করে দিবেন প্লিজ। আচ্ছা, তাহলে কারো চোখ সুন্দর দেখলে তো আপনার ভালো লাগবে। কি বলছে দেখেন, ফিল ইন দ্য ব্যাংকস। হি হ্যাড হিজ হেয়ার। আলটিমেটলি মূলত এটা হচ্ছে কজেটিভ ভার্ব, অর্থাৎ কোনো কাজ অর্থাৎ কর্তা না করে, কোনো কাজ কর্তা না করে যখন অন্যকে দ্বারা করায়, এটা হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। দেখবেন সিনেমার যে প্রযোজকগুলো আছে, এরা দেখবেন প্রযোজক ক্রিয়া, এরা কোনো কাজ নিজে করে না, অর্থাৎ সিনেমা কিন্তু নিজে নর্মালি করে না, সিনেমা করাই নেয়। কথা কি বুঝতেছেন কিনা? তো এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা ব্যবহার। আমি যদি বলি কিছু ভার্ব আছে, যেমন ইট থেকে সরাসরি ফিড, ইট হচ্ছে নন কজেটিভ ভার্ব, আর ফিড হচ্ছে আপনার পজিটিভ ভার্ব, খাওয়ানো। এবং আমার ধারণা আপনারা খাওয়ানোতে অভ্যস্ত, কেউ নুডলস রান্না করে খাওয়ান, অথবা কেউ হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান, তাই না? পজিটিভ ভার্ব। তো যেই সকল ক্ষেত্রে সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায় না, সেই সকল ক্ষেত্রে মূলত হচ্ছে মেক, এরপরে হচ্ছে আপনার হেল্প, এরপরে হচ্ছে লেট, এরপরে হচ্ছে গেট, এরপরে হচ্ছে হ্যাভ। এই 5টা ভার্ব, কিছু ভার্ব আছে যাদের সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন, আমি যদি বলি লার্ন মানে শেখা, বা টিচ মানে কিন্তু শেখানো, অর্থাৎ আমি কিন্তু আপনাকে এখন শেখাচ্ছি, তথা আমি কিন্তু পজিটিভ ভার্বের মধ্যেই আছি। ভালো করে খেয়াল করে দেখেন,
আই অ্যাম ইন দ্য পজিটিভ ভার্ব, আমি কিন্তু পজিটিভ ভার্বের মধ্যে আছি, খালি একটু চিন্তা করে দেখেন। অর্থাৎ আমি আপনাকে শেখাচ্ছি, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, ওয়াক মানে হাঁটা, আবার এই সেম ওয়াক মানে হচ্ছে হাঁটানো। কথা বলছেন কিনা? রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড আপনাদের মোবাইলে আছে, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। আচ্ছা, উত্তর মূলত হবে হচ্ছে আপনার কাট। হি হ্যাড সে তার চুল কাটিয়েছিল, হ্যাড কাট। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, এইটা বলেন তো, এটা কি V1, এটা কি V2, না এটা V3, কোন ফিগারে আছে বলতে পারবেন? এনিওয়ান, জেন্টলম্যান, হুইচ ফিগার ইট হ্যাভ, এটা কোন ফিগারে আছে একটু বলা যায়, বলেন তো? V3 মনে রাখবেন, আলটিমেটলি সেটা হচ্ছে নিয়ম আছে, হ্যাভ আলটিমেটলি হ্যাভ অথবা গেট, হ্যাভ অথবা গেট সেটা হচ্ছে বস্তু, বস্তু প্লাস V3। কেউ যদি মনে করেন এই হ্যাডের কারণে V3 আছে, ব্যাপারটা এমন না। এখানে আলটিমেটলি হ্যাডের কারণে V3 যদি কেউ অ্যান্সার করে থাকেন যে হ্যাড আছে তাই V3, ব্যাপারটা এমন না। পজিটিভ ভার্বের ব্যাপারগুলো আলাদা। যেমন আমি যদি বলি আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই, খেয়াল করে দেখেন, আমি তোমাকে খাওয়াই, হ্যাঁ, তাহলে আই ফিড ইউ বলতে পারেন, আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। কিন্তু আমি যদি বলি খেয়াল করে দেখেন, আমি শাবানাকে দিয়ে, আমি শাবানাকে দিয়ে রান্না করাই, আমি শাবানাকে দিয়ে রান্না করাই, খেয়াল করে দেখেন। এবার আমি কিন্তু রান্না করি না, শাবানাকে দিয়ে করাই, দিস ইজ দ্য পজিটিভ ভার্ব। অর্থাৎ আমি রান্না করি, আমি যদি বলি রান্না করি, আই কুক, কিন্তু রান্না করাই, এই ক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু রান্না করি না, করাই। এই ক্ষেত্রে আপনাকে পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। যদি কেউ হ্যাড আছে এই কারণে V3 ভেবে থাকেন, তাহলে ঝামেলা আছে। সো পজিটিভ ভার্বের একটা সুবিস্তর আলোচনা আছে। আলটিমেটলি হ্যাভ অথবা হ্যাড, এরপরে বস্তু, এরপরে হয় মূলত V3, এটা হচ্ছে স্ট্রাকচার আছে। বাট দিস V3 নট ফর হ্যাডের কারণে, দিস ইজ নট অ্যাবসুলেটলি, এটা শুধুমাত্র হ্যাডের কারণে V3 নয়, এটা পাস্ট পার্টিসিপল আলাদাভাবেই। আচ্ছা, থ্যাংক ইউ জেন্টলম্যান। এরপরে কি বলতে দেখেন, এনাফ ইজ এনাফ, এই প্রশ্নটা হচ্ছে অনেকবার এসেছে। এই প্রশ্নটা নন ক্যাডারে বিভিন্ন পরীক্ষাতে একাধিকবার, বহুবার, অনেকবার আসা একটা প্রশ্ন। এনাফ ইজ এনাফ, ভালো করে খেয়াল করে দেখেন, এনাফ ইজ এনাফ, হোয়েন সেইং ইজ এনাফ ইজ এনাফ, যখন মনে করা হয় তখন আর চলমান উচিত নয়, এনাফ ইজ এনাফ, মোর দেন এনাফ, থামো এবার থামো, এনাফ ইজ এনাফ। আলটিমেটলি আপনি কোন প্রেক্ষাপটে এনাফ ইজ এনাফ শব্দটা ইউজ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, হ্যাঁ, বস্তুবাচক হলে V3। টু সে এনাফ, কোনো কিছু বলা মানে যথেষ্ট। টু টেল ইনস্ট্রাকশন আর ক্লিয়ার, না টু এক্সপ্রেস অ্যাঙ্গার রাগ প্রকাশে, না সামথিং টু স্টপ, বলেন তো কোনটা হবে? এ হবে, বি হবে, সি হবে, না ডি হবে? আমার মনে হয় সামথিং টু স্টপ, কোনো কিছু শেষ করে দেওয়া দরকার, আর বাড়তে দেওয়া উচিত না, আর বাড়তে দিলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমরা বলতে পারি এনাফ ইজ এনাফ। সো আমার মনে হয় বেশিরভাগই উত্তর করতেছেন এ, আমারও মনে হয় উত্তরটা এ হওয়াই উচিত। প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান একটু কমেন্টসে জানাবেন হোয়াট উইল বি দ্য অ্যান্সার, এনাফ ইজ এনাফ। ওকে, তিনটাই সেম, অলমোস্ট তিনটাই সেম হলেও নাজমুল হক আমাদেরকে টু সে এনাফ মানে যথেষ্ট বলা না, আপনি বলতেছেন টু এক্সপ্রেস অ্যাঙ্গার। আচ্ছা, টু এক্সপ্রেস অ্যাঙ্গারের চেয়ে মানে রাগ প্রকাশিত হওয়া বিষয়টা ঠিক আছে, কিন্তু রাগ প্রকাশ করতেছেন এটাও ঠিক আছে, বাট কোশ্চিন হচ্ছে আমরা কোন রাগ করেই বলি যে সামথিং টু স্টপ, তাহলে আমরা দুটো অ্যান্সার নিতে পারি, সমস্যা নেই। কিন্তু প্রেক্ষাপট হচ্ছে দ্য সেইং এনাফ টু এনাফ ইজ ইউজ হোয়েন ইউ ওয়ান্ট, আপনি কি চান, বাক্যের প্রশ্নটা দেখেন। দ্য সেইং এনাফ ইজ এনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট, আপনি চান কোনো কিছু সামথিং স্টপ, অর্থাৎ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস অ্যাঙ্গার, আপনি রাগ প্রকাশ করতে চেয়ে মানে এই এনাফ ইজ এনাফ বলেন তা না, আপনি রাগ প্রকাশ করেই এনাফ ইজ এনাফ বলেন, মানে রাগান্বিত হয়েই তার পরবর্তীতে বলেন এনাফ ইজ এনাফ, যাতে করে বিষয়টা বন্ধ হোক। সো মোর দেন এইটাই কারেক্ট, যদি আপনি এই বাক্যের শূন্যস্থানে বসান এ নাম্বারটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা, 7 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন, হু রট দ্য এক্সকারশন,
ওকে, এক্সকারশন কে লিখেছে? সাহিত্য থেকে একটা প্রশ্ন। এক্সকারশন, এক্সকারশন কে লিখেছে বলেন? এক্সকারশন লিখেছে উইলিয়াম ওটসন, স্যামুয়েল রিচার্ডসন, না স্যামুয়েল জনসন? স্যামুয়েল জনসনকে বলা হয় লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার স্যামুয়েল জনসনকে বলা হয় লেক্সিকোগ্রাফার। অর্থাৎ কেউ যখন হচ্ছে আলটিমেটলি কম্পাইল করে, কম্পাইলার অর্থাৎ মানে শব্দ ভান্ডার অর্থাৎ ডিকশনারি দেখে, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। ওয়ান, এটা এক কথায় প্রকাশ হিসাবে আগামী 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। ওয়ান হু রাইটস এ ডিকশনারি, যখন কেউ ডিকশনারি লেখে একে বলা হয় লেক্সিকোগ্রাফার। সো আমার মনে হয় এক্সকারশন লিখেছেন উইলিয়াম ওটসন। থমাস গ্রে না উইলিয়াম ওটসন বলেন তো? এক্সকারশন কে লিখেছে? থমাস গ্রে, থমাস গ্রে লিখেছে না উইলিয়াম ওটসন? আমার ধারণা হচ্ছে আলটিমেটলি স্যামুয়েল রিচার্ডসন লিখেছে। হায় আল্লাহ, মানে আলটিমেটলি কত ধরনের বাহারি বাহারি উত্তর দিচ্ছেন আপনারা। একটা নির্দিষ্ট উত্তর দিলে ভালো হয়। দ্য এক্সকারশন, এক্সকারশন, হ্যাঁ উইলিয়াম ওটসন লিখেছেন, আমি তো এটাই জানতাম। কিন্তু আপনাদের এই কি বলে আলটিমেটলি অনেকগুলো উত্তর, এ তো খারাপ। অবশ্যই হচ্ছে উইলিয়াম ওটসন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উইলিয়াম ওটসনকে বলা হয় পোয়েট অফ নেচার। পোয়েট অফ নেচার অর্থাৎ ওনার এই প্রকাশিত লিরিক্যাল ব্যালাড, লিরিক্যাল ব্যালাডের জন্যই মূলত হচ্ছে আলটিমেটলি রোমান্টিক যুগের সূচনা। তবে সাহিত্যর প্রশ্ন দেখে মনে হচ্ছে হাতে গোনা টোটাল শেক্সপিয়ার, জন মিল্টন, উইলিয়াম ওটসন, এরকম হাতে গোনা 7 জন সাহিত্যিকের ব্যাপারে আপনারা খাদ্য অধিদপ্তর পরীক্ষাতে যাবার আগে প্রস্তুতি নিয়ে যেতে পারেন। এটা আপনাদের জন্য কল্যাণকর হবে বলেই আমার বিশ্বাস। এরপরে 8 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন। চুজ দ্য অ্যাফার্মেটিভ, চুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ। এভরিওয়ান অ্যাফার্মেটিভ বলেছে। এভরিওয়ান ক্যান নট যেহেতু আছে, অ্যাফার্মেটিভ তো ভাই নেগেটিভ না, এভরিওয়ান ক্যান নট। সো আলটিমেটলি নেগেটিভ যেহেতু রয়েছে তাহলে আমরা এটা নিতে পারবো না। এভরিওয়ান ক্যান নট এসকেপ হিজ ফেট, মানে ভাগ্য থেকে কেউ পালিয়ে বেড়াতে পারে না। এবার সমস্যা হচ্ছে খেয়াল করে দেখেন, এভরিওয়ান অ্যাকসেপ্ট হিজ ফেট। তো আমরা জানি এভরিওয়ানের পরে ভার্বের সাথে এস বাই এস হয়। সো বি নাম্বার অপশনটা কি নেওয়া যায়? বি নাম্বার অপশনটা কি কোনোভাবে নেওয়া যায় না? আমার হৃদয় বলে বি নাম্বারটা নেওয়া সম্ভব না। কারেক্ট অ্যাফার্মেটিভ। সো কারেক্ট অ্যাফার্মেটিভ আলটিমেটলি খেয়াল করে দেখেন যে কারেক্ট অ্যাফার্মেটিভ এভরিওয়ান এক্সেপ্ট দিস ফেট, এটা অ্যাফার্মেটিভ হইলেও এখানে গ্রামাটিক্যাল ইরর আছে, এখানে হচ্ছে এস নাই। ভালো করে খেয়াল করে দেখেন এখানে এস নাই। এরপরে ক্যান এসকেপ হিজ ফেট, ক্যান মানে পারে, ক্যান মানে পারা, এটা ভালো হয়। এভরিওয়ান ক্যান এসকেপ হিজ ফেট মানে সে পালাতে পারে, ব্যাপারটা এরকম না। এভরিওয়ান মাস্ট সাবমিট, অবশ্যই সাবমিট টু ওয়ান্স ফেট, এভরিওয়ান মাস্ট সাবমিট। অ্যান্সার সি হবে না, বি নাম্বার অ্যান্সার হবে না, কেননা এক্সেপ্টের সাথে, আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ মূল প্রশ্নে এটাই আছে, এক্সেপ্টের সাথে এস নাই। সো এই কারণে বি নাম্বারটা নিতে পারবো না, এও বাদ বিও বাদ। এবার আপনারা বলবেন সবাই না এখনো ডেট দেয় নাই, সামনে ডেট আসবে, সেই পরীক্ষা উপলক্ষে আপনাদের সাথে একটু ডিসকাশন করছি, আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের একটা আইডিয়া হয় কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আচ্ছা এবার আলটিমেটলি সি আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট? এভরিওয়ান ক্যান এসকেপ হিজ ফেট, সবাই তার, এভরিওয়ান প্রত্যেকেই পারে পালিয়ে বেড়াতে তার ভাগ্য থেকে, না ডি নাম্বার এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট। কোনটা অ্যান্সার? 8-এর সি না 8-এর ডি? একটু লেখেন তো, 8-এর সি না 8-এর ডি? মাশাআল্লাহ, কে বলতেছেন সি, কে বলতেছেন ডি? কেউ বলেন সি, কেউ বলেন ডি। আচ্ছা ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি, এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট।
প্রত্যেকে তার নিয়তির কাছে ধরা দিতে হয় আর কি। হ্যাঁ, সো দিস ইজ অ্যাবসোলুট অ্যান্সার। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি, ঢাকা হবে। ওকে, এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেথ। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন 9 নম্বর, স্টাডি অফ রিলিজিয়ন। স্টাডি অফ রিলিজিয়ন মানে কি বলেন? অ্যানথ্রোপোলজি তো মানে জানেন, অ্যানথ্রোপোলজির কেউ পড়াশোনা করেছেন এখানে? এটা একটা ডিপার্টমেন্টের নাম, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে আপনি জানেন স্টাডি অফ হিউম্যান রেস, অরিজিন, ডেভেলপমেন্ট, কাস্টমার্স, বিলিভ। সো অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ন নয়। অ্যাফিওলজি মানে হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হানি বিস, অর্থাৎ আপনি যদি অ্যাফিওলজি মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ হানি বিস, হানি বিস নিয়ে যখন আপনি স্টাডি করবেন সেটা হচ্ছে অ্যাফিওলজি। আর এই নামে কোনো কিছু আসলে গ্রামারে আছে কিনা আমি জানি না, তবে বলতে পারেন থিওলজি। থিওলজি মানে হচ্ছে তাত্ত্বিক, অর্থাৎ অর্থাৎ তত্ত্ব কথা যখন আপনি পড়বেন, এটাই হচ্ছে আলটিমেটলি মেবি যে স্টাডি অফ রিলিজিয়ন। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার বি, বাংলাদেশ হবে। ওকে, আচ্ছা, ইমরুল আহমেদ কায়সার বলতে পারেন, প্রশ্ন সমস্যা নেই। এবার কি বলছে দেখেন, হি সেড উড দ্যাট আই ওয়ার রিচ। ভালো করে খেয়াল করে দেখেন, দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম, অর্থাৎ এই যে কোনটা কারেক্ট ইনডিরেক্ট হতে পারে। ভালো করে খেয়াল করে দেখেন, উড দ্যাট কি হতো, আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম। ভালো করে খেয়াল করে দেখেন, যদি আমি কি হতাম, ধনী হতাম। আচ্ছা, হি সেইড, ভালো করে খেয়াল করে দেখেন, হি আছে সেইড এখানে, অর্থাৎ মানে আনরিয়াল ইমাজিনেশন, যদি আমি ধনী হতাম, আনরিয়াল, আনরিয়াল ইমাজিনেশন, ভালো করে খেয়াল করে দেখেন, আনরিয়াল ইমাজিনেশন। আচ্ছা, হি সেইড এটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব, এবং এটা আছে ভালো করে খেয়াল করে দেখেন পাস্ট ইনডিফিনাইট টেন্স। দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যান্ড পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইমরুল আহমেদ ভাই আমার বলেন আপনার প্রশ্ন। ইমরুল আহমেদ কাউসার, আপনি মেবি নরসিংদীর স্টুডেন্ট আমার, ইউ ক্যান আস্ক, কোনো সমস্যা নাই। আচ্ছা, বলেন ইমরুল আহমেদ কাউসার ভাই, আপনার প্রশ্নের পরে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব। তবে বিনয়ের সাথে বলবো, আপনারা চাইলেই একটু হচ্ছে শেয়ার দিতে পারেন, একটু হালকা ট্যাগও দিতে পারেন, কিন্তু আপনারা দেন না, আপনারা হচ্ছে প্রচন্ড দুষ্টু প্রকৃতির মানুষ। ওকে, আচ্ছা, যারা যারা ক্লাস করতেছেন সবাইকে আরো একবার স্বাগতম, যারা যারা জয়েন করলেন নতুন করে লাইভে তাদেরকে অবশ্যই স্বাগতম। সো একটু জানাবেন উত্তর কি হবে। অনেকেই বলতেছেন উত্তর এ, 10-এর ডি এ, ডি এ। বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা হবে উইস্ট। প্রথম কথা হচ্ছে উইস্ট হবে, পাস্ট হবে, পাস্ট উইশ হবে, ভালো করে খেয়াল করে দেবেন, এটা উইস্ট হবে। ওকে, এরপরে দ্বিতীয় কথা হচ্ছে আলটিমেটলি এখানে উইস্ট আছে, এখানে উইস্ট আছে, এই দুটা বাদ, এই দুটা বাদ। এবার দেখেন আলটিমেটলি এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট যেহেতু ইনডিফিনাইট আছে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সো আলটিমেটলি হ্যাড বিন রিচ, হি উইশ দ্যাট হি হ্যাড বিন রিচ। আলটিমেটলি আইটা হচ্ছে সাবজেক্ট, এটা ধরবে, এটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হলে এটা মূলত রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। সো অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি, সবাই একটু শেয়ার করে ডান লিখবেন, উড বি হবে না, এখানে উড বি আসবে না। সো ডেফিনেটলি শুধু ওয়ার থাকবে না, আলটিমেটলি এখানেও আছে ওয়ার, আর রাইস হয়ে গেছে। সো ডেফিনেটলি অ্যান্সার এ, এ ছাড়া ব্যতীত আর অ্যান্সার হওয়ার কিছু নাই। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা মজার জিনিস শেখাই, সেটা হচ্ছে আই উইশ। আই উইশ যদি হয়, আই উইশ যদি হয় তাহলে মনে রাখবেন আই ওয়ার রিচ, আই উইশ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম। বাট মনে রাখবেন যদি থাকে আই উইশড, পাস থাকে, এটা প্রেজেন্ট থাকে, মানে এটা প্রেজেন্টে আপনি চিন্তা করতেছেন আমি যদি ধনী হতাম, বাট এগুলো হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন। আর যদি এটা পাস থাকে আই উইশ, তাহলে এটা হবে মনে রাখবেন আই হ্যাড বিন রিচ, আমি যদি কি হতাম, ধনী হতাম। এই বিষয়টা একটু কমেন্টসে সবাই লিখবেন, আই উইশ আই ওয়ার রিচ, আর আই উইশড আই ওয়ার রিচ এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল, আর এটা ছিল মূলত সেকেন্ড কন্ডিশনাল। এটা ওয়ারের কিন্তু পাস্ট পারফেক্ট হ্যাড বিন। আমি যদি বলি খেয়াল করে দেখেন আই ওয়েন্ট, আই ওয়েন্ট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট করতে বলি তাহলে হবে আই হ্যাড অক্সিলারি, আর ওয়েন্ট হয়ে যাবে হচ্ছে গন। সিম্পল। তাহলে আমি যদি বলি খেয়াল করে দেখেন আই ওয়ার এটা হচ্ছে আমি ছিলাম, আই ওয়ার এ বয়, আমি বালক ছিলাম, আই ওয়ার এটার পাস্ট পারফেক্ট হয়ে যাবে আই হ্যাড, আর ওয়ারের ভিত্তি হচ্ছে বিন। সিম্পল হিসাব, আর কোনো এর মাঝখানে হিসাব নাই। পার্টস অফ পিসে বাটের ব্যবহার আমি ক্লিয়ার করব যদি শেষ পর্যন্ত আমাকে সময় দেন, সঙ্গ দেন, এবং হচ্ছে
কি বলে লাইভ ক্লাসগুলো টেনে দেন, তাহলে অবশ্যই আমি পার্টস অফ পিসে বাটের ব্যবহারটা ক্লিয়ার করব। একজন এরকম বলেছেন আর কি। হ্যাঁ, নামটা হচ্ছে আলটিমেটলি ইমরুল কায়েস। ওকে ভাই, আমি বাটের ব্যবহারটা ক্লিয়ার করতেছি। বাট টোটাল বাট টোটাল বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তবে ওই যে বললাম, একটু বেশি বেশি শেয়ার দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, আলটিমেটলি আমরা আশা করি বোঝাতে পেরেছি এই প্রশ্নটা। এবার সামনে একটু যাই। বলছে এ গ্রুপ অফ লাইন্স প্লেস টুগেদার টু ক্রিয়েট এ পোয়েম ইজ কল্ড। এ গ্রুপ অফ লাইন, এই গ্রুপ অফ লাইন যেগুলো প্লেস রাখা হয় টুগেদার একসাথে, টু ক্রিয়েট আ পোয়েম ইজ কল্ড। অর্থাৎ এ গ্রুপ অফ লাইন, এটা কি প্যারাগ্রাফ বলবো? না। এটাকে প্যারাগ্রাফ বলবো? না। ফর্ম বলবো? না। পোয়েম বলবো? না। এর নাম হচ্ছে স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জা মানে হচ্ছে স্তবক। ওকে, স্ট্যাঞ্জা মানে কি? স্তবক। আর মনে রাখবেন, আমরা যে প্রতিটা গান গাই, আমরা যে এভরি সিঙ্গেল গান উই সিং বা স্যাং, আমরা মাঝে মাঝে গান গাই, প্রতিটা গানে কিন্তু কবিতা। মনে রাখবেন, এভরি সিঙ্গেল সং ইজ আ পোয়েম। প্রতিটা গানই মনে রাখবেন হচ্ছে কবিতা। এভরি সিঙ্গেল সং ইজ এ পোয়েম। কেননা কবিতায় সুর আছে। এই কবিতা যখন সুরে সুরে গাওয়া হয়, দেখবেন প্রতিটা গানেরই কিন্তু ছন্দ আছে। কথা বলছেন নাই? এভরি সিঙ্গেল সং ইজ এ পোয়েম। প্রতিটা গানই হচ্ছে একটা কবিতা। আচ্ছা, 12 নম্বরে কি বলছে? 12 নম্বর, হ্যাঁ, এখন ঘুমাবা কোথায়? ওই ঘরে না এই ঘরে? ওই ঘরে সকালে কে ডাকবে? ওই ঘরে ঘুমাবি একা একা। ওই ঘরে পড়ছিস না? ওই ঘরে যা। এখানে আলটিমেটলি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আলটিমেটলি এটা একটা কি বলে আপনার, এটা অ্যাবসলিউটলি হচ্ছে আপনার কাছে মনে হতে পারে ইনকিউরেবল। ইনকিউরেবল মানে হচ্ছে আরোগ্য, মানে ইনকিউরেবল মানে যা, মানে হচ্ছে যা ইয়া হয় না। এ ঘরে ঘুমা, ক্লাস নিতেছি না আমি, এ ঘরে ঘুমা, কথা বলতে পারবো না তো। ইনকিউরেবল, ভালো করে খেয়াল করে দেখেন, ইনকিউরেবল। ওকে, হোয়ার ইজ ইয়োর ভয়েস? কি শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যায়? ক্যান ইউ হিয়ার মি লেডিস অ্যান্ড জেন্টলম্যান? আমার কথা কি শুনতেছেন? শাহরিয়ার হোসেন বলেছেন আমার কথা কি, ক্যান ইউ হিয়ার মি লেডিস অ্যান্ড জেন্টলম্যান? ক্যান ইউ হিয়ার মি? আমাকে কি শুনতে পাচ্ছেন ভাই ও বোনেরা? শোনা যায়? আমাকে শোনা যায়? ওই যে আপনারা গান শোনেন না, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমারই আকাশ নীলে আমি যে নীলিমা। এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু এক একটা কবিতা, মনে রাখবেন। আমি কিন্তু কবিতা বলতেছি এখন। আবার এটা নিয়ে আমাকে আবার কেউ যদি জাহান্নামে পাঠাই দেন, তাহলে তো আবার বিপদ আছে ভাই। সহজ কথা, ওইদিকে যেতে চাচ্ছি না। আচ্ছা, এবার আলটিমেটলি কি বলছে আপনার কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নাই। এই বল থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই বল থাকলে মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এই বল। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন, 12 নম্বর প্রশ্ন। এইডস এর পূর্বে আর্টিকেল বসে না। প্রথম কথা হচ্ছে এইডস একটা রোগের নাম, এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। বাট মূলত মনে রাখবেন, আলটিমেটলি এখানে এইডস ভাইরাস ইনফেকশন, এখানে এইডসটা মূলত অ্যাডজেক্টিভ, ভাইরাস ইনফেকশনটা হচ্ছে নাউন। মনে রাখবেন, আর্টিকেল বসে নাউনের জন্য, সেই জায়গায় ইনফেকশন চিন্তা করলে অ্যান হবে না, ওয়ান হবে না, হবে হচ্ছে দা ইনফেকশন। মূলত হচ্ছে দা ইনফেকশন। ওকে, এই দাটা বসবে মূলত হচ্ছে ইনফেকশনের জন্য। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি, নো আর্টিকেল হবে। আপনারা বলতেছেন নো আর্টিকেল। সো আলটিমেটলি এইচআইভি, এখানে নো আর্টিকেল, এইচআইভি ভাইরাস বা এইচআইভি ভাইরাস ইনফেকশন। সো আমার মনে হচ্ছে এই বাক্যে দা হওয়ার কথা, অ্যান তো কোনো দিনই হবে না, অ্যান। আচ্ছা, আমি যদি বলি, খেয়াল করে দেখেন তো, হি ইজ এ অবলিক অ্যান, মানে বা দিস ইজ এ অবলিক অ্যান ওএসিস, বলেন তো কি হবে? দিস ইজ এ অবলিক অ্যান, কি হবে বলেন তো? দিস ইজ এ অবলিক অ্যান, বলেন তো কি হবে? এ হবে না অ্যান হবে? দেখি আপনাদের আর্টিকেলের পুরুত্ব দেখি। অনেকেই বলতেছেন হচ্ছে নো আর্টিকেল, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে হচ্ছে আলটিমেটলি নো আর্টিকেল না, দা হওয়ার কথা। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি,
আপনারা হয়তো বা আমার চেয়ে বেশি জানতে পারেন, কোনো সমস্যা নাই। আলটিমেটলি খেয়াল করে দেখেন, দিস ইজ নট ওয়া, দিস ইজ ওএসিস, দিস ইজ ওএসিস। আমার ধারণা অ্যান হবে। আচ্ছা বলেন তো, এ অবলিক অ্যান ইনফরমেশন, এ অবলিক অ্যান ইনফরমেশন কি হবে? এ ইনফরমেশন হবে না অ্যান ইনফরমেশন হবে? একটু বলবেন। এ অবলিক অ্যান ইনফরমেশন, এ ইনফরমেশন। আসসালাম, কে? হ্যাঁ ক্লাসে আছি, পরে কথা হবে। একটু বলেন তো, এ ইনফরমেশন না অ্যান ইনফরমেশন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান? এ ইনফরমেশন নয় অ্যান ইনফরমেশন, প্লিজ। আলটিমেটলি ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। কেন? পরে কথা বলি, ক্লাসে আছি। আলটিমেটলি খেয়াল করে দেখেন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে শুধুমাত্র দা বসতে পারে। সো এই কারণে আপনাদের এই যে তথাকথিত চিন্তা ভাবনার জায়গাটা, এটা পাল্টাতে হবে, অন্যথায় মারাত্মক ভুল হবে। এটা হচ্ছে বাস্তবতা। এ ইনফরমেশন না অ্যান ইনফরমেশন। আপনার কাছে এই যে ঠাটা মুখস্থ করার চিন্তা, ওয়া মনে রাখবেন, ওয়ান, এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান টাকা, এ ওয়ান টাকা নোট। মনে রাখবেন, এ ওয়ান আইড ম্যান, এক রোখা মানুষ। মনে রাখবেন, এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। যদি আমব্রেলা বলতাম, আমব্রেলা বলতাম তাহলে হয়তো অ্যান, কারণ আমব্রেলাতে হচ্ছে আ। এই যে মানে হুজুগের চিন্তা, তাহলে এটা মনে রাখবেন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কোনো দিনই এ বা অ্যান হবে না। কিন্তু ওই যে ভাওয়েল দেখার কারণে অ্যান আনসার মেরে বসে আছেন, এটা মারাত্মক একটা হচ্ছে কি বলবো, আমি বলবো মুখস্থ চিন্তা ভাবনা, যেটা কখনোই আপনাকে ভালো কিছু বয়ে আনবে না। নেভার এভার, আবারও বলতেছি, ইট উইল বি নেভার ব্রিং সামথিং গুড, এটা ভালো কিছু বয়ে আনবে না। এটা হচ্ছে বাস্তবতা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। সো আসেন আলটিমেটলি আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপরে কি বলছে দেখেন, আইডেন্টিফাই বা পার্টস অফ স্পিচ। সেলডম, এটা আপনারা ভালো করে জানেন, সেলডম নতুন করে বলার কিছু নাই। সেলডম, সেলডম হচ্ছে আলটিমেটলি, অ্যাবসোলিউটলি হচ্ছে ডিসগাইজ নেগেটিভ, অর্থাৎ ছদ্মবেশী নেগেটিভ, এন্ড অ্যাবসোলিউটলি এটা হচ্ছে অ্যাডভার্ব। সেলডম নিয়ে নতুন করে বলার কিছু নাই, অর্থাৎ মামুলি লেভেলের যেই মামুলি যে বিষয়গুলো আছে এগুলো খুব কঠিন না। এখানে একটা হালকা প্রশ্ন হয়তো বা টাইপ মিসিং আছে, যে নিচের কোনটি কারেক্ট স্পেলিং, আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন পারেন কিনা। নিচের কোনটি কারেক্ট স্পেলিং, একটা এক্সট্রা প্রশ্ন, এটা টাইপ মিস্টেক হয়েছে। কারেক্ট স্পেলিং নিয়ে আলটিমেটলি দুটো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কমিটি, কমেটি এমনটা ছিল একটা অপশন। আরেকটা ছিল অপশন হচ্ছে আলটিমেটলি, আরেকটা অপশন ছিল, ওটাও ভুল ছিল। আরেকটা কমিটি বানানটা একটু সবাই লিখবেন, আর লেফটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এমনটা ছিল। উত্তর হচ্ছে লেফটেন্যান্ট, কমিটি বানানটা ভুল ছিল। কারেকশন থেকে এমন প্রশ্ন ছিল। সো কারেকশনের প্রশ্নগুলো খুব একটা কঠিন ছিল এমনটা না, বা যা দেখতেছেন এগুলো খুব একটা কঠিন না। অর্থাৎ আপনি যদি অন এভারেজ একটা প্রিপারেশন নিতে পারেন, এখানে টেকাটা খুব একটা দুঃসাধ্য হবে না বলেই আমার বিশ্বাস। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটা কারেকশন, কমিটি, লেফটেন্যান্ট, এগুলো আপনারা জানেন। ওকে, আচ্ছা আসেন একটু সামনের দিকে যাই। রেনেসা, এন্ড অ্যাবসোলিউটলি রেনেসা পিরিয়ড বলে একটা পিরিয়ড আছে, সেটা হচ্ছে আপনার 1500 থেকে 1660। রেনেসা পিরিয়ড ইংলিশ সাহিত্যের সবচেয়ে আলটিমেটলি সোনালী যুগ বলা হয় রেনেসা পিরিয়ড। রেনেসা মানে হচ্ছে আলটিমেটলি রিবার্থ, রিগেইন, রিবাত বা রিজেনারেশন, রিভাইভাল, রিবাত অথবা রিভাইভাল। মনে রাখবেন, রিভাইভ, রিভাইভ থেকে হচ্ছে আপনার রিভাইভাল, এটা হচ্ছে অ্যাবসোলিউটলি ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ওকে, রিয়ারেন্স না রিবোর্ন না, এটা হচ্ছে রিবাত অথবা রিভাইভাল। রেনেসার বাংলা ইংলিশ দুটা লিখে রাখেন, একটা হচ্ছে রিবাত আর একটা হচ্ছে রিভাইভাল। থ্যাঙ্কস আ লট লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আচ্ছা, ডায়ালেক্ট, এটা যদিও হচ্ছে একটা বাংলার প্রশ্ন, কোনটি পরিভাষা। ডায়ালেক্ট মানে হচ্ছে আলটিমেটলি ডায়ালাইসিস না, ডায়াগোনিস না, ডায়াগোনিসিস না, সো দলিল না, এটা ডিড না, দলিল না বা এগ্রিমেন্ট না, এটা কোনো ডায়লগ না, ডায়লগ। ডায়লগ বানানটাও কিন্তু মনে রাখেন, এটা হচ্ছে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। ডায়লগ, ডায়লগ বানানটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ সবাই। রিভাইভাল অফ লার্নিং, ইয়েস, এটা রিভাইভাল অফ
লার্নিং। কথা বুঝতেছেন কিনা? রিভাইভাল অফ লার্নিং। সো ডায়লগ বানানটা একটু কমেন্ট করবেন, ডায়লগ সবাই প্লিজ কমেন্ট অ্যাবাউট ডায়লগ। ডায়লগ বানানটা একটু সবাই কমেন্টসে লিখবেন, কেননা এটা হচ্ছে আপনার স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। ডায়লগ, ওকে। ডায়ালেক্ট মানে হচ্ছে আপনার উপভাষা। ডায়ালেক্ট মানে কি বলেন? উপভাষা। থ্যাঙ্কস এ লট। এর পরবর্তী যে প্রশ্নটা ছিল দেখেন 16 নম্বর, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্টিমুলাস? স্টিমুলাস থাকলে হচ্ছে স্টিমুলি, লাস থাকলে মেবি হয় লি, লাস। স্টিমুলাস থাকলে স্টিমুলি, আমার মনে হয় উত্তর স্টিমুলাস, স্টিমুলি। ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার ডি হবে। এটা নতুন করে আসলে ভাবার কিছু নাই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এরপরে কি বলছে দেখেন 17 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি। হোয়েন ইউ থিঙ্ক সামওয়ান ইজ ইন্ট্রোস্পেক্টিভ, অন্তর্দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তি, ইউ থিঙ্ক সি অর হি রিভার্স বা রিজার্ভড, এরকম কিছু একটা হবে, রিজার্ভড, নট লাইক দ্যাট। অর্থাৎ অন্তর্দৃষ্টি, ধ্যান ধারণা আবেগ অনুভূতি অনেক। ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি যার চিন্তা চেতনা ধ্যান ধারণা। এটা রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ, রিজার্ভ। আরটা আছে এখানে, আরটা নাই। সেলফিশ মানে তো স্বার্থপর না, রিনা খান না। রুড মানে হচ্ছে আলটিমেটলি কঠোর না বা রুক্ষ না, থটফুল পারসন। সি অর হি ইজ অ্যান অ্যাবসলিউটলি থটফুল পারসন, ওকে। সি অর হি উইল বি আ থটফুল পারসন, সে হবে একজন থটফুল পারসন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হ্যাঁ অবশ্যই থটফুল পারসন। কেমন? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া, থটফুল পারসন। এরপরে কি বলছে একটু দেখবেন সবাই, সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা যেতে পারি। 18 নম্বরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কারেকশন অফ অ্যান্টোনিম? অনারারি। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অর্থাৎ অ্যান্টোনিম জানতে চাচ্ছে। অনারারি মানে অবৈতনিক, এক কথায় বলতে পারেন হচ্ছে স্বেচ্ছাসেবী যারা আছে, ভলেন্টিয়ার বলতে পারেন। ভলেন্টিয়ার বানানটাও মেবি হচ্ছে একটু কমেন্টসে লিখবেন, এটা হচ্ছে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনারারি বলতে অবৈতনিক, অর্থাৎ আপনাকে সম্মান দেওয়া হবে কিন্তু কোনো বেতন দেওয়া হবে না। যদি অ্যান্টোনিম সাইজে, আমার মনে হয় এটা পেইড হবে, আনপেইড এটা সিনোনিম। অনারেবল সম্মানিত, লিটারেরি মানে হচ্ছে আলটিমেটলি মৌখিক বা সামথিং লাইক দ্যাট, বা ফর্মালি যেটা বলতে পারি। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার এ। চাইছে কিন্তু অ্যান্টোনিম, বিপরীত শব্দ চাইছে, ভুল করা যাবে না। আর 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, ইনসিস্ট। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ, উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দ্য অফিস। ইন দ্য অফিস, ইন দ্য অফিস এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ কোথায়? অফিসে আমরা জোর দিয়েছিলাম কিসের উপর? পাংচুয়ালিটি। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, পাংচুয়ালিটি, অ্যান্ড 100% দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবসলিউটলি ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন, আসেন আমরা একটু সামনের দিকে যাই। সেটা হলো আলটিমেটলি ইট ইজ টু বি ইনসিস্টেড, পাংচুয়ালিটি শুড বি, এটা হচ্ছে আলটিমেটলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি প্যাসিভে শুড আসে? আমার মনে হয় না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমার মনে হয় না শুড আসে। সো এখানে কি আমরা আসলে শুড ইউজ করতে পারবো? আমার মনে হয় না যে এখানে শুড ইউজ করা সম্ভব। কিছু প্রশ্ন হয়তো বা ছাড়া পড়ে গেছে, ওকে, কিছু প্রশ্ন হালকা ছাড়া পড়ে গেছে। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইট ইজ টু বি ইনসিস্টেড, এটা দরকার নাই। পাংচুয়ালিটি বি ইনসিস্টেড, এটারও দরকার নাই। সো পাংচুয়ালিটি অবজেক্ট, পাংচুয়ালিটি অবজেক্ট, এটা অবজেক্ট। পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দ্য অফিস, ওকে। মনে রাখবেন কিছু ভার্ব আছে যাদেরকে বলা হয় গ্রুপ ভার্ব। অর্থাৎ মনে রাখবেন আলটিমেটলি প্যাসিভ করার সময়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি অ্যাক্টিভের মূল ভার্বটা গ্রুপ ভার্ব হয়, তবে ওই প্রিপোজিশনটা হচ্ছে উজ্জ থাকবে, মানে ওই প্রিপোজিশনটা অপরিবর্তিত থাকবে। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে সি। এটা নিয়ে বিস্তর প্যাসিভের ক্লাসে আলোচনা করবো নেক্সট আমরা ইনশাআল্লাহ, এগুলো নিয়ে বিস্তর আরো আলোচনা হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসেন আমরা 20 নম্বর প্রশ্নে যাই। কি বলছে? কোশ্চেন মার্ক ইজ প্যারেন্থেসিস ক্যান বি ইউজড। Question mark in parenthesis can be used express writer interest, express writer interest বলেন। এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন, এক্সপ্রেস আনসার্টেনটি, ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের মধ্যে কোশ্চেন মার্ক জিজ্ঞাসাবোধক চিহ্ন দ্বারা অনিশ্চয়তা বা অনিশ্চিত তথ্য প্রদান বোঝায়। রাইটার এক্সপেকটেশন না এন্ড অফ অ্যানি সেন্টেন্স, পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড, অর্থাৎ ডেফিনেটলি হচ্ছে এক্সপ্রেস আনসার্টেনটি, অর্থাৎ অনিশ্চয়তা প্রকাশ করে। কেমন?
এরপরে কি বলছে 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। হি টায়ার্ড, আমি যতটুকু জানি টায়ার্ড বাই না, টায়ার্ডের সাথে হচ্ছে অফ, ওয়ান্ট অফ, এই অফ সেই অফ, অর্থাৎ টায়ার্ড অফ। টায়ার্ডের সাথে মনে রাখবেন অফ, একটু কমেন্ট করবেন, টায়ার্ড, টায়ার্ডের সাথে হচ্ছে অফ। হি ইজ বলছে, ভালো করে খেয়াল করে দেখেন, হি ইজ টায়ার্ড অফ দ্য জব, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে সি। 22 নম্বর কি বলছে একটু খেয়াল করে দেখবেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং। এটা ভেরি রিসেন্ট কয়েকটা পরীক্ষা এসেছিল, ভেরি রিসেন্ট ব্যাংকে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ওকে। তাহলে আলটিমেটলি এ নাম্বারটা হবে, এ নাম্বারটা মনে হয় বাদ যাবে, এখানে একটা এল আছে, এ নাম্বারটা মনে হয় বাদ যাবে, এখানে একটা এল থাকার কারণে আমার মনে হয় এ নাম্বার প্রশ্নটা বাদ যাবে। ভালো করে খেয়াল করে দেখেন, আলটিমেটলি না, ওটাই উত্তর মনে হয়, লে হালুয়া, ও ইকুইলিব্রিয়াম, ভারসাম্যপূর্ণ, না ওটাই অ্যান্সার, এক্সট্রিমলি সরি, ভারসাম্যপূর্ণ, ইকুইলিব্রিয়াম। সিগারেট বানানে মনে রাখবেন, সিগারেট, সিগারেট বানানে মনে রাখবেন দুইটা টান, সিগারেট, সিগারেট, সিগারেট বানানটা মনে রাখবেন দুইটা টান দেই, সিগারেট, সিগারেট বানানটা এটা মনে রাখবেন দুইটা টান, ডাবল টি থাকবে, সিগারেট, ওকে। সিগারেট বানানে দুইটা টান দিবেন, অর্থাৎ ডাবল টি থাকবে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম, হ্যাঁ এটা অ্যান্সার, ওকে। ইকুয়াল এখানে আয় নাই, বাদ, ডাবল এল আছে, বাদ, ইকুইলিব্রিয়াম, না এটা না, অ্যান্সার এ, মাফ করবেন, অ্যান্সার এ। থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্সার এ। এরপরে কি বলছে দেখেন 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর বলছে, ফরচুনেটলি অনলি দ্য এক্সপ্লয়েড কিল অন ওয়ান পারসন, কারেক্ট সেন্টেন্স। ফরচুনেটলি দ্য এক্সপ্রেশন কিল পারসন অনলি, পারসন ওয়ান অনলি না, অনলি ফরচুনেটলি না, এক্সপ্রেশন কিল অন ওয়ান পারসন, আমার মনে হচ্ছে অ্যান্সার সি হওয়ার কথা। সি ছাড়া বাক্যগুলো দুর্ভাগ্যবশত যে বিস্ফোরণটা হয় সেটা মাত্র একজন মানুষকে হত্যা করেছে, ভাগ্যবশত আর কি, মানে দুর্ভাগ্যবশত না, ফরচুনেটলি মানে হচ্ছে ভাগ্যক্রমে, একটা এক্সপ্লেশন, এক্সপ্লেশন মানে একটা বিস্ফোরণ, বিস্ফোরণের দ্বারা একজন মানুষ মারা গেছে এমনটাই বোঝানো হচ্ছে। সো আমার মনে হয় অ্যান্সার হচ্ছে সি। সি ব্যতীত আসলে এই বাক্যের অনলি দ্য এক্সপ্রেশন, সি মনে হচ্ছে আর কি, সি, এক্সপ্রেশন কিল্ড অন, আচ্ছা, অনলি দ্য এক্সপ্রেশন কিল্ড, এ নাম্বার হতে পারে, দেখেন তো এ নাম্বার, আপনাদের কি মনে হচ্ছে ফরচুনেটলি দ্য এক্সপ্রেশন কিল অন ওয়ান পারসন, না অনলি দ্য এক্সপ্রেশন কিল ওয়ান পারসন? এখানে অনটা মনে হচ্ছে একটু বিদ্যুৎ করে মনে হচ্ছে, অনলি ফরচুনেটলি হয় না এখানে, আসলে যাচ্ছে না, এখানে আবার অনলি আছে, এটা বাদ। কিল পারসন অনলি ওয়ান, এটা হচ্ছে না, হয় উত্তর এ অথবা সি, কেননা সি নাম্বারে আমি অনের কারণে পাচ্ছি না, সি নাম্বারটা অনের কারণে পাচ্ছি না, অনের কারণে আমি সি নাম্বারটা নিতে একটু দ্বিধায় আছি, আমি তোমার দ্বিধায় প্যারায় বাঁচি, তোমার দ্বিধায় ভুলে যাই। সো আলটিমেটলি সি নাম্বারটা অনের কারণে কি আলটিমেটলি কোনো ঝামেলা হবে কিনা বলেন তো? দ্য এক্সপ্রেশন কিল্ড, ভাগ্যবশত এই অনের কারণে কোনো প্রবলেম যদি না হয় তাহলে অ্যান্সার সি, আর অন যদি প্রবলেম হয় তাহলে অ্যান্সার এ, এটা হচ্ছে বাস্তবতা। একটু ভাবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বলে রাখি, সেটা হচ্ছে আগামীকাল বেসিক গ্রামারের পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ, কাল রাত্রে 9টায় ক্লাস শুরু হবে, একেবারে নতুন ব্যাচ, মাত্র 510 টাকার, ষষ্ঠ ব্যাচ আসবে জুলাইয়ের 6 তারিখ, ওকে। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, হয় উত্তরে অথবা সি, এই দুটার একটা উত্তর হবে আর কি, হ্যাঁ, ওকে। এরপরে কি বলছে আলটিমেটলি খেয়াল করে দেখেন 24 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সল্ট অফ দ্য আর্থ? মনে রাখবেন লবণ সবসময় গুরুত্বপূর্ণ, লবণ সবসময় গুরুত্বপূর্ণ। সো আলটিমেটলি আমার মনে হচ্ছে বেস্ট সল্ট না, বেস্ট সয়েল না, বেস্ট পিপল, অর্থাৎ মহৎ গুণ সম্পন্ন ব্যক্তি, সল্ট অফ দ্য আর্থ, এই ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে, সয়েল অফ দ্য আর্থ। সো উত্তর তাহলে কিল অন যদি হয় তাহলে উত্তর সি। আচ্ছা, সয়েল অফ দ্য আর্থ, ওই যে আলটিমেটলি আপনি রাজার গল্প শুনেছেন না, 3 মেয়েকে প্রশ্ন করে, একজন বলে লবণের মতো তাই বনবাসে দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে লবণের ভূমিকা অপরিসীম, বোঝা যায় তরকারি খেতে গিয়ে। সয়েল অন দ্য আর্থ মানে বেস্ট পিপল, মহৎ গুণাবলী সম্পন্ন কোনো ব্যক্তিকে বলবেন সয়েল অফ দ্য আর্থ। অ্যান্ড ফাইনালি সিনোনিম বলছে, দেখেন একটা শব্দ ক্রিপ্টিক, এর ভিতরে দেখেন একটা কি যেন আলটিমেটলি শয়তান একটা ভাব আছে, দেখেন ক্রিপ্টিক, লুকায়িত, যা দুর্বোধ্য, ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য, ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য, যা সহজে বোঝা যায় না। ভালো করে খেয়াল করে দেখেন,
যা সহজে কি বোঝা যায় না। কথা কি বুঝতেছেন কিনা? যা সহজে বোঝা যায় না। সো স্ক্রিপ্ট ইন্ডোলেন্স আর ইনসোলেন্ট আমি আপনাকে বলেছিলাম। ইনসোলেন্স, ইন্ডোলেন্ট, ডল মানে পুতুল, মানে অলসতা। ইন্ডোলেন্স মানে অলসতা। আর ইনসোলেন্ট মানে হচ্ছে ধৃষ্টতা বা বেয়াদব। ইনসোলেন্ট মানে ধৃষ্টতা। ইমপ্রম্পট মানে পূর্ব প্রস্তুতিহীন, মানে তৎক্ষণাৎ। হরিবল মানে তো জানেন ভয়ঙ্কর, হরিবল। সো অবস্কিওর মানে হচ্ছে দুর্বোধ্য। কিওর যেটা আরোগ্য লাভ করতে পারে, সহজ বিষয়। অবস্কিওর যেটা কখনোই আরোগ্য হয় না, এভাবে চিন্তা করেন। দুর্বোধ্য, কিওরের ভিতরে যুক্ত হয়ে গেছে অবস্কিওর। ওকে, আচ্ছা। এরপরে আলটিমেটলি ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার 25-এর বি নাম্বার অ্যান্সার, বি। এন্ড ফাইনালি আলটিমেটলি বলছে দেখেন, চুজ দ্য পেয়ার দ্য বেস্ট কারেসপন্ডেন্ট টু স্কেচ আর্টিস্ট। তো আলটিমেটলি স্কেচ মানেই তো হচ্ছে আলটিমেটলি রং তুলিতে হচ্ছে ওই যে আলটিমেটলি আর্টিস্টের কাজ হচ্ছে স্কেচ, অর্থাৎ স্কেচ ছাড়া আর্টিস্ট কাজ করতে পারে না। আর বলছে দেখেন সিজল ছাড়া স্ক্লাপ্টর অর্থাৎ এই যে খোদাই করার যে যন্ত্র, সেইটা ছাড়া সে কখনোই আলটিমেটলি খোদাই করতে পারে না। সো বাটালি বলি আমরা এক কথায়। দেখবেন হচ্ছে গ্রাম অঞ্চলে যখন হচ্ছে মেয়ে বাড়িতে দেখবেন গ্রাম অঞ্চলে যে বেডগুলোর একটা কমন আর্ট থাকে এইরকম দিয়ে একদম পাতা, তো এইভাবে যে খোদাই করে তার নাম হচ্ছে সিজল। আমরা বলি বাটালি, বলি বাটাল অথবা বাটালি। ওকে, তো এইটা ছাড়া স্ক্লাপ্টর কোনোভাবেই কাজ করতে পারে না। সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইনশাল্লাহ প্রতিদিন ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই সেশনগুলো চলবে। আগামীকাল রাত 10টায় আপনাদের সাথে অবশ্যই ফ্রি লাইভ সেশন ক্লাস হবে। আগামী বুধবার দুপুর 2টায় ডেইলি স্টার নিয়ে কথা বলবো, এবং রাত 10টায় খাদ্যের এই অন্য একটি পরীক্ষা অথবা সামনে আসন্ন পেট্রো বাংলার কোনো একটা কোশ্চেন সলভ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত বিদায়, শুভকামনা, দোয়া সবার জন্য। ভালো থাকবেন, ভালো কিছু কাজ ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।